হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওটা তিনজন স্টুডেন্টের অথবা বলতে পারো তিন বন্ধুর গল্প। তো আজকের এই ভিডিওতে আমার ক্যারেক্টার তিনজন বন্ধু যারা একই সঙ্গে স্কুলিং করেছে। তাদের মাধ্যমিকের নম্বর ছিল প্রত্যেকে 70 থেকে 75%-এর মধ্যে। একই সঙ্গে তারা উচ্চ মাধ্যমিক দিয়েছে, উচ্চ মাধ্যমিকে তাদের নম্বর ছিল 60 থেকে 65%-এর মধ্যে। এবং তারপরে তারা একই সঙ্গে একই ইঞ্জিনিয়ারিং কলেজে বিটেক সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন নিয়েছে। এটা আমি এক্সাম্পল নিচ্ছি, তুমি ইঞ্জিনিয়ারিংও করতে পারো, অন্য কিছু করতে পারো। এবং ইঞ্জিনিয়ারিং যখন তারা কমপ্লিট করলো, তাদের প্রত্যেকেই ডিজিপিএ ছিল 8 পয়েন্টের আশেপাশে। এরপরে তারা ঠিক করলো একই সঙ্গে যে কোনো একটা গভর্নমেন্ট এক্সামের প্রিপারেশন শুরু করবে। সেই মতো তারা প্রিপারেশন শুরু করলো। কিন্তু প্রিপারেশন শুরু করার কয়েক মাস পরে তারা দেখতে পেলো একজন স্টুডেন্ট ফ্রাস্ট্রেশনে ভুগছে, কারণ সে বিলো অ্যাভারেজ স্টুডেন্ট হয়ে রয়ে গেছে। একজন স্টুডেন্ট সে অ্যাভারেজ স্টুডেন্ট হয়ে রয়ে গেছে, সে এক্সাম দিচ্ছে কিন্তু কোনো এক্সামের রিটেন একটুর জন্য ক্লিয়ার হচ্ছে না। এবং বাকি যে একজন স্টুডেন্ট আছে সে তাদেরকে ওভারকাম করে অ্যাবভ অ্যাভারেজ স্টুডেন্ট হয়ে গেছে এবং যে কোনো এক্সাম দিচ্ছে তার রিটেন ক্লিয়ার হয়ে যাচ্ছে, ইন্টারভিউতে যাচ্ছে, অথবা সে চাকরি পেয়ে যাচ্ছে, অথবা সে 1 থেকে 2টো চাকরি অলরেডি পেয়েও গেছে। তো তাদের মাধ্যমিক থেকে শুরু করে কলেজ অবধি পারফরমেন্স সেম ছিল। এবং তারা যখন প্রিপারেশন শুরু করেছে প্রত্যেকে একই সময় অর্থাৎ 8 ঘন্টা করে পড়াশোনার পেছনে দিচ্ছে। তাহলে এমন কি তাদের মধ্যে হলো যখন তারা প্রিপারেশন শুরু করলো যে একজন বিলো অ্যাভারেজ হয়ে রয়ে গেল এবং একজন অ্যাবভ অ্যাভারেজ হয়ে গিয়ে এবং 2-3টে করে চাকরি পাচ্ছে। তো আজকের এই ভিডিওতে আমি সেটাই ডিসকাস করব যে কী কারণে একজন স্টুডেন্ট অ্যাবভ অ্যাভারেজ হয়ে যায়, অথবা অ্যাভারেজ হয়ে যায়, অথবা বিলো অ্যাভারেজ হয়েই রয়ে যায়। তো আজকের ভিডিওর টপিক সেটাই। তাহলে চলো টপিকটা শুরু করা যাক। তো সবার আগেই তোমাদের সঙ্গে ডিসকাস করতে চাই যে বিলো অ্যাভারেজ স্টুডেন্ট তুমি কখন হয়ে যাবে। তো যারা যারা বিলো অ্যাভারেজ স্টুডেন্ট, যারা যারা নিজেদেরকে কোনো রেকটিফাই করতে পারছো না, যাদের নম্বর কিছুতেই বাড়ছে না, তাদের কাছে আমার একটাই প্রশ্ন, তুমি সবার আগে নিজের মনকে প্রশ্ন করো, তুমি কি সিরিয়াসলি 8 ঘন্টা করে সময় দিচ্ছ তোমার পড়াশোনার পেছনে? তুমি যখন ঘরের মধ্যে পড়াশোনা করছো, এখন অনলাইনের যুগ, অনলাইনে তোমরা তিনজনে, যে 3 বন্ধু ছিল, তিনজনেই নিজের বাড়িতে পড়াশোনা শুরু করেছিল, ঠিক আছে? তুমিও নিজের বাড়িতে পড়াশোনা শুরু করেছো অনলাইনে। এবং অনলাইনের যুগে তুমি কম্পিউটারের উপর পড়াশোনা করছো অথবা মোবাইলে পড়াশোনা করছো। তুমি সকালবেলা ঘুম থেকে উঠে হয়তো পড়াশোনায় লেগে যাচ্ছ, তোমার বাড়ির লোক দেখলো তুমি পড়াশোনা করছো, সারাদিন ঘরের মধ্যে একা একা আছো, পড়াশোনা করে যাচ্ছ। 8 ঘন্টা কেন, 12, 13, 14 ঘন্টা তুমি ঘরের ভিতরে একা একাই আছো, ঘরের বাইরে বেরোচ্ছে না, শুধু খেতে বেরোচ্ছ, খাচ্ছ দাচ্ছ, আবার ঘুমাচ্ছ, বাইরেও হয়তো বেরোচ্ছে না। তোমার বাড়ির লোক ভাবছে তুমি বিশাল পড়াশোনা করছো, সারাদিন পড়াশোনার মধ্যেই লেগে আছো। কিন্তু তুমি নিজের মনকে প্রশ্ন করো, তুমি যে বাড়িতে 8, 9, 10 ঘন্টা যতটা একা একা আছো, তুমি এফেক্টিভ কতটা পড়াশোনা করছো? তুমি কি সত্যিই মন দিয়ে 8-9 ঘন্টা পড়াশোনা করছো? তুমি কি পুরো ফোকাস হয়েতে পড়াশোনা করছো? নাকি সকালবেলা ঘুম থেকে উঠে দেখা গেলো তুমি 8টার সময় ঘুম থেকে উঠলে, সবার আগে তোমার মোবাইলটা ধরলে, মোবাইলে দেখলে 4-5টা নোটিফিকেশান চলে এসছে, তুমি সেই নোটিফিকেশান ঘাঁটতে শুরু করলে, দেখলে কারোর মেসেজ এসেছে, মেসেজ রিপ্লাই দিতে শুরু করলে, ইউটিউবে অথবা ফেসবুকে কিছু নোটিফিকেশান এসছে ইন্টারেস্টিং কিছু, সেটা দেখতে শুরু করলে, এবং 8টা থেকে তোমার 10টা কখন হয়ে গেলে তুমি টেরও পেলে না। তারপরে তুমি উঠে ব্রাশ ট্রাশ করে হয়তো পড়াশোনা করতে বসলে, এবং যখন তুমি পড়াশোনা করতে বসলে তখনও তোমার মন এদিক সেদিক ছুটতে থাকছে, ভালো করে তুমি পড়াশোনা করছো না। হয়তো তুমি 10টা থেকে 2টো অবধি পড়াশোনা করার চেষ্টা করলে, ঠিক আছে, কিন্তু তার মধ্যে দেখতে গেলে তুমি এফেক্টিভ 1-2 ঘন্টাও পড়ছো, বাকি সময়টা তুমি এদিক সেদিক মনে লাগিয়ে রেখেছো বা টুকটাক কাজ করতে লেগেছো, মোবাইল ঘাঁটছো অথবা কোনো একটা ল্যাপটপে কাজ করা শুরু করে দিয়েছো যেটা তোমার পড়াশোনার সঙ্গে কোনো সম্পর্ক নেই, ঠিক আছে? তুমি সবার আগে মনে প্রশ্ন করো, তুমি কি এটা করছো কি করছো না? যদি তুমি এটা করছো তাহলে তুমি সবসময় বিলো অ্যাভারেজ স্টুডেন্ট হয়েই রয়ে যাবে, কোনোদিনও তুমি তার উপরে উঠতে পারবে না। কারণ তুমি সবাইকে ধোঁকা দিতে পারবে, তুমি তোমার বাবা মা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাইকে মিথ্যে কথা বলতে পারবে, সবাইকে তুমি বোঝাতে পারবে যে আমি পড়াশোনা করছি তবু আমি পারছি না, কিন্তু নিজের মনকে কোনোদিনও তুমি চিট করতে পারবে না, মিথ্যে কথা বলতে পারবে না। তোমার মন জানে, তুমি জানো তুমি কি করছো, তুমি তোমার সঙ্গে যতটা জাস্টিস করছো, ঠিক আছে? পড়াশোনা করতে সবাই ভয় পায়, এটা একদম ঠিক কথা। কিন্তু বিশ্বাস করো, তোমাদের জন্য আমার একটাই কথা বলার আছে, তুমি যখন পড়াশোনা না করে, ঠিক আছে, কোনো একটা জবে এমনি চলে যাও, সেখানে তোমার প্রথমত স্যালারি কম হবে, এবং তোমার সেই স্যালারিটা বাড়াতে একটা ভালো গভর্নমেন্ট এক্সামের সমতুল্য স্যালারি পেতে তোমাকে যে পরিমাণ হার্ডওয়ার্ক করতে হবে তার থেকে অনেক কম হার্ডওয়ার্ক করে তুমি একটা গভর্নমেন্ট জবের জন্য ভালো করে রেডি হতে পারো। এটা শুধু গভর্নমেন্ট জবের ক্ষেত্রেও বলছি না, ঠিক আছে? তুমি যদি ভালো করে পড়াশোনা করো, যদি তোমার গভর্নমেন্ট জব নাও আসে, তুমি যে প্রিপারেশন করবে, তোমার যে নিজস্ব সাবজেক্ট, সেটা যখন তুমি ভালো করে পড়বে, সেই সাবজেক্ট তোমার যখন নলেজ হবে, তুমি যখন কোনো প্রাইভেট সেক্টরেও জব করতে যাবে, তোমার সেই সাবজেক্টের নলেজ তোমাকে অনেক হেল্প করবে, তোমাকে তাড়াতাড়ি গ্রোথ করতে, তোমার তাড়াতাড়ি প্রমোশন হতে, ঠিক আছে? তো সবার আগে নিজেকে প্রশ্ন করো, তুমি এফেক্টিভলি 8 ঘন্টা বা 9 ঘন্টা পড়ছো কি পড়ছো না? যদি তুমি এফেক্টিভলি 8-9 ঘন্টা পড়ে থাকো, তাহলে তুমি কখনোই বিলো অ্যাভারেজ স্টুডেন্ট হয়ে থাকতে পারো না। এটা আমি তোমাকে চ্যালেঞ্জ করে বলতে পারি। নিজেকে প্রশ্ন করো, নিজে উত্তর পেয়ে যাবে, ঠিক আছে? তো প্রপার নিজের সময়টাকে 8 ঘন্টাকে ইউটিলাইজ করার চেষ্টা করো, তোমাদের উদ্দেশ্যে আমি এটাই বলবো। তো এটা চলে গেল আমার বিলো অ্যাভারেজ স্টুডেন্টের জন্য। বিলো অ্যাভারেজ স্টুডেন্ট বলে কিচ্ছু হয় না, বিলো অ্যাভারেজ, অ্যাভারেজ, অ্যাভারেজ স্টুডেন্ট এটা বলে কিচ্ছু হয় না।
প্রত্যেকটা স্টুডেন্টই সমান, প্রত্যেকটা স্টুডেন্টের ব্রেন সমান, হালকা 19 পার্থক্য থাকতে পারে। মেন যে পার্থক্য চলে আসে সেটা পড়াশোনার অ্যাপ্রোচে, তুমি কী করে পড়াশোনা করছো বা কী করে পড়াশোনা করছো না, ঠিক আছে। তো এর সঙ্গে যেটা কথা বলতে চাই, এর সঙ্গে লিঙ্ক আছে সোশ্যাল মিডিয়া। তো সোশ্যাল মিডিয়া নিয়ে আমি একটু আলোচনা করতে চাই, তোমার লাইফে সোশ্যাল মিডিয়া কী করে তোমাকে অ্যাবভ অ্যাভারেজ স্টুডেন্টও করে দিতে পারে বা বিলো অ্যাভারেজ স্টুডেন্টও করে দিতে পারে। আজকের দিনে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়া আমাদের লাইফের একটা পার্ট হয়ে গেছে। মানুষ ঘুম থেকে উঠে সবার আগে চেক করে সোশ্যাল মিডিয়ায় কী আপডেট এসছে, লেটেস্ট ট্রেন্ডিং কী চলছে, ট্রেন্ডিং কোন গান চলছে, ট্রেন্ডিং কী নিউজ চলছে, তোমার বন্ধু কোথায় আছে, কী করছে, ঠিক আছে। সোশ্যাল মিডিয়াতে সবাই ঘুম থেকে উঠেই লেগে যায়। তো এটার জন্য, সোশ্যাল মিডিয়ার জন্য আমাদের পড়াশোনার লাইফে কিন্তু অনেকটা বেশি এফেক্ট করে। এটা তোমরা জানতে বা অজান্তে হয়তো বুঝতে পারো অনেকে যে আমার লাইফে এফেক্ট করছে, আমি 2 ঘন্টা 4 ঘন্টা সোশ্যাল মিডিয়ার প্রতি নষ্ট করে ফেলছি, এবং রাতের বেলা রিগ্রেটও করো। কিন্তু রিগ্রেট করে কী হয়, পরের দিন তুমি উঠে আবার সোশ্যাল মিডিয়ার মধ্যে ঢুকে যাও। তো এই জিনিসটা যতক্ষণ না তুমি ত্যাগ করতে পারো ততক্ষণ কিন্তু কিচ্ছু হবে না। যে অ্যাবভ অ্যাভারেজ স্টুডেন্ট, যে তোমার বন্ধুটা যে 2টো বা 3টে করে গভর্নমেন্ট জব ক্র্যাক করছে, তার কাছে কোনো কথা বলবে, তার সঙ্গে কোনো মিশবে, সে দেখবে কোথায় কী আপডেট সোশ্যাল মিডিয়ায় কী হচ্ছে সে জানেও না, ঠিক আছে। কার সঙ্গে কোথায় কী হচ্ছে, কোন সিনেমা রিলিজ হচ্ছে, কার কী হচ্ছে, বা অন্যান্য টপিক, তোমার এই বন্ধু কোথায় আছে, ওই বন্ধু কোথায় আছে, কে কী করছে, তার সে ব্যাপারে কোনো ইন্টারেস্ট নেই। সে শুধু পড়াশোনা করে গেছে। পড়াশোনা বেশি দিন করতে হয় না, তোমাকে ভালো করে পড়তে গেলে 1 থেকে 1.5 বছর সময় নিজেকে রেডি করার জন্য যথেষ্ট সময় আমার বলে মনে হয়। 1.5 বছর কেউ যদি মন দিয়ে পড়াশোনা করে, ডেলি 8 ঘন্টা করে ফোকাস রেটে পড়াশোনা করে, তার থেকে আর বেশি কিছু করা লাগে না। তুমি প্রপার রেডি হয়ে যাবে যে কোনো এক্সাম ক্র্যাক করার জন্য। কিন্তু লোকে এইটুকু সময়েও পড়াশোনা করতে পারে না, ডিস্ট্র্যাক্ট হয়ে যায়, এবং তোমার এই ডিস্ট্রাকশনটা তোমার সারা লাইফকে তোমাকে কষ্ট দেবে, আমি এটুকু বলতে পারি, ঠিক আছে। তো সবার আগে বলো সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকবে। কী করে দূরে থাকবে সেই সব টিপস নিয়ে আমি পরে আসি। সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকার টিপস বা এটা নিয়ে পুরো একটা আলাদা বড় ভিডিওই করতে পারা যায়, ঠিক আছে। তোমরা যদি বলো সোশ্যাল মিডিয়ার উপর একটা ভিডিও বানাতে, কী করে সোশ্যাল মিডিয়াকে অ্যাভয়েড করবে, সেই নিয়ে আমি একটা ডিটেলস ভিডিও তোমাদেরকে বানিয়ে দেবো, ঠিক আছে, কমেন্ট করে জানাও। তো এরপরে চলে আসি, আমার বিলো অ্যাভারেজ স্টুডেন্টের কথা বাদ দিলাম, অ্যাভারেজ আর অ্যাবভ অ্যাভারেজ স্টুডেন্ট, এদের মধ্যে পার্থক্যটা কোথায় হয়ে যাচ্ছে। দেখো, অ্যাভারেজ আর অ্যাবভ অ্যাভারেজ স্টুডেন্ট, এদের মধ্যে কিন্তু খুব বেশি পার্থক্য থাকে না। মানে দুজনেই পড়াশোনা করছে, দুজনেই সিরিয়াসলি পড়াশোনা করছে, তবু তাদের মধ্যে কোথাও না কোথাও একটা হয়তো পার্থক্য হয়ে যায়। সেই জন্য একজন রিটেন এক্সামে গিয়ে 2, 4, 5 নম্বরের জন্য ক্লিয়ার করতে পারছে না, আর তোমার বন্ধু যে একই সঙ্গে পড়াশোনা করেছো সে প্রত্যেকটা রিটেন এক্সাম ক্লিয়ার করে দিচ্ছে, ঠিক আছে। তো পার্থক্যটা কোথায় চলে আসে, তোমাদের পড়াশোনার অ্যাপ্রোচের মধ্যে। তুমিও 8 ঘন্টা পড়ছো, সেও 8 ঘন্টা পড়ছে, কিন্তু তুমি যে 8 ঘন্টা পড়ছো শুধু পড়াশোনা করে যাচ্ছ, শুধু তুমি পড়েই যাচ্ছ আর কিচ্ছু করছো না। এবং তোমার যে বন্ধুটা, যে কিন্তু প্রত্যেকটা রিটেন এক্সাম ক্লিয়ার করছে এবং 2টো একটা গভর্নমেন্ট জবও সে অলরেডি পেয়ে গেছে, তার পড়াশোনার অ্যাপ্রোচের মধ্যে তোমার থেকে কী পার্থক্য ছিল। সেও 8 ঘন্টা পড়ছে, কিন্তু 8 ঘন্টা শুধু পড়ে যাচ্ছে না, সে 5 থেকে 5.5 ঘন্টা পড়ছে। বাকি যে সময়টা সে ইউটিলাইজ করছে রিভিশন, প্র্যাকটিস আর টেস্ট সিরিজের উপরে। হ্যাঁ, শুধু পড়ে গেলেই হবে না, তার সঙ্গে এটা মোস্ট ইম্পর্টেন্ট, রিভিশন, প্র্যাকটিস অ্যান্ড টেস্ট সিরিজ। দেখো, তুমি যদি অ্যাভারেজ স্টুডেন্টও হয়ে থাকো বা অ্যাবভ অ্যাভারেজ স্টুডেন্টও হয়ে থাকো, দুজনের কনসিস্টেন্ট এটুকু আমি ধরে রাখছি, মানে দুজনেই প্রত্যেক সপ্তাহে মানে 6 দিন করে তোমরা 8 ঘন্টা করে পড়াশোনা করো, একদিন কম বেশি রেস্ট নিতে পারো, অথবা মাসে 27 থেকে 28 দিন তোমরা মন দিয়ে পড়াশোনা করো, এটুকু আমি ধরে নিচ্ছি, ঠিক আছে। কিন্তু তুমি প্র্যাকটিস করছো না, তুমি টেস্ট সিরিজ দিচ্ছ না, বা তুমি প্রপার অ্যানালাইসিস করছো না, তুমি কী করে টেস্ট সিরিজ দিচ্ছ, সেটাই 2-1 টেস্ট সিরিজ দিয়ে রয়ে যাচ্ছ। আর তোমার যে বন্ধু যে তোমার থেকে এগিয়ে গেছে, সে গভর্নমেন্ট এক্সাম ক্লিয়ার করছে, সে কিন্তু পড়াশোনা হয়তো তোমার থেকে কম করছে, নতুন টপিক সে 5 থেকে 5.5 ঘন্টায় পড়ছে, বাকি 2.5-3 ঘন্টা প্রত্যেক দিন সে প্রপার অ্যানালাইজ করছে নিজের পড়াকে, ঠিক আছে। সেই জন্য সে তোমার থেকে এগিয়ে গেছে। তুমি অ্যাভারেজ থেকে অ্যাবভ অ্যাভারেজে পরিণত হতে গেলে তোমাকে বিশেষ কিছু করতে হবে না, তুমি জাস্ট যে টপিকগুলো পড়ছো সেই টপিকের উপর কোশ্চেন প্র্যাকটিস করো। কীরকম কোশ্চেন প্রিভিয়াস ইয়ার এসছে সেগুলো তুমি করার চেষ্টা করো, দেখো নিজে থেকে যে থিওরিটা পড়ছো করতে পারছো কি পারছো না। টেস্ট সিরিজ দাও, নতুন ধরনের কোশ্চেন তুমি পাবে, সেই নতুন কোশ্চেনগুলো তুমি অ্যাটেন্ড করতে পারছো কি পারছো না। টেস্ট সিরিজে 10 জনের মধ্যে 9 জন স্টুডেন্টেরই ভালো নম্বর আসে না, খারাপ নম্বর আসে, সেই নিয়ে অনেকে ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। 1-2 টেস্ট সিরিজ দিল, তারপর ফ্রাস্ট্রেট হয়ে গেল, তারপরে কিন্তু টেস্ট সিরিজ দিতে চায় না। এটা হচ্ছে সবথেকে বড় ভুল, এবং তুমি টেস্ট সিরিজ দিচ্ছ না বলেই তুমি তোমার বন্ধু থেকে পিছিয়ে গেছো। যে টেস্ট সিরিজ দিচ্ছে, যে প্রপার টেস্ট সিরিজ দিয়েছে, যে কোনো এক্সামের আগে যে 30-40টা টেস্ট সিরিজ ভালো করে দিয়েছে, তাকে দেখবে তার টেস্টের প্রতি ভয় কেটে গেছে পুরো, ঠিক আছে, তার টেস্টে আর ভয় লাগে না। তার কাছে তুমি নম্বর দেখবে, তার টেস্ট সিরিজ অ্যানালাইজ করবে, দেখবে সে হয়তো 30%, 35%, 40% পেয়েছে, ইভেন কি 20-25% হয়তো কোনো টেস্টে পেয়েছে, কিন্তু সে হার মানেনি। সে 20-25% পেয়েছে কোনো ব্যাপার নয়, বাকি যে 70% সে পায়নি, যে নম্বরটা সে স্কোর করতে পারেনি, ভুল করেছে, সে সেটাকে প্রপার অ্যানালাইসিস করেছে, সেটার পিছনে সময় দিয়েছে, সেই জন্য আজকের দিনে দাঁড়িয়ে সে প্রত্যেকটা এক্সাম ক্লিয়ার করতে পারছে এবং তুমি পারছো না। তো এখানে শুধু প্রিপারেশনের মেন্টালিটি আর স্ট্র্যাটেজির মধ্যেই পার্থক্য।
তুমি এবার ডিসাইড করো তুমি কী করবে, তুমি শুধু পড়েই যাবে নাকি তুমি পড়ার সঙ্গে প্রপার তুমি টেস্ট সিরিজ দেবে, প্রপার প্র্যাকটিস করবে। ঠিক আছে, এটা হচ্ছে তোমার সম্পূর্ণ নিজের উপর ডিপেন্ড করছে। তুমি যদি শুধুই পড়ে যাও তাহলে কিন্তু কোনোদিনও তোমার এই থ্রেশহোল্ড যেটা আছে অ্যাভারেজ থেকে অ্যাবভ অ্যাভারেজ, সেটা তুমি কোনোদিনও ক্লিয়ার করতে পারবে না। ঠিক আছে, যদি দু একটা এক্সাম তোর ক্লিয়ার হয়েও যায়, তবু তুমি যে খাটনিটা খাটবে তোমার সেই বন্ধুরা মানে সেও খেটেছে কিন্তু তোমার থেকে অনেক কম খেটে স্মার্ট ওয়েতে প্রিপারেশন করে কিন্তু তোমার থেকে অনেক আগে, তোমার থেকে হয়তো বেটার চাকরি সে পেয়ে গেছে। ঠিক আছে, তো পার্থক্য এটাই, প্রপার প্র্যাকটিস আর নিজের টেস্ট সিরিজ আর প্রিভিয়াসের কোশ্চেন পেপার অ্যানালাইসিস করা, আর কিছুই না। ঠিক আছে, তুমি যদি এই কটা জিনিস তুমি ঠিক করতে পারো তাহলে তুমি কিন্তু অ্যাভারেজ থেকে অ্যাবভ অ্যাভারেজ স্টুডেন্টে খুব তাড়াতাড়ি কনভার্ট হয়ে যাবে, এটুকু আমি তোমাকে বলতে পারি। ঠিক আছে, তো দেখো অ্যাভারেজ থেকে অ্যাবভ অ্যাভারেজ স্টুডেন্ট হওয়ার জন্য তোমাকে কিছু কিছু ডিসিপ্লিন মেনটেন করতে হবে, বা যারা বিলো অ্যাভারেজ আছো তাদেরকে তো এটা আরও বেশি করে দেখার দরকার কী করে তারা কী কী মেনটেন করতে পারবে। সবার আগে তোমাদের করতে হবে ডিজিটাল ডিসিপ্লিন মেনটেন করা। হ্যাঁ, ডিজিটাল ডিসিপ্লিন, একটু আগে এটা বললাম সোশ্যাল মিডিয়া। ঠিক আছে, তো কী কী মেনটেন করবে, যখন তুমি পড়াশোনা করছো ঘুম থেকে উঠে সবার আগে তো তুমি ফোনের নোটিফিকেশান কিছু দেখবেই না। ঠিক আছে, বা পারলে রাতের বেলা ফোনের ইন্টারনেট তুমি অফ করে শো। ঠিক আছে, শুধু যদি কেউ অ্যালার্ম লাগিয়ে থাকো, অ্যালার্ম বাজবে তুমি উঠে পড়বে, সকালবেলায় ফোনে ইন্টারনেট অন করবেন, এটুকু বলে দিচ্ছি। হ্যাঁ, এবার তোমরা বলতে পারো আমি তো স্যার অনলাইন পড়ছি, তাহলে অনলাইন পড়লে নেট না অন করলে অনলাইন পড়বো কী করে? একদম ঠিক কথা, নেট না অন করলে অনলাইন পড়তে পারবে না। সেক্ষেত্রে তুমি কী করতে পারো, যেসব সোশ্যাল মিডিয়া অ্যাপ, আমি যেমন আমার প্রিপারেশনের সময় বলছি, বা আমার যারা বন্ধুরা যারা এখন ভালো জায়গায় সেটেল, তারা যখন প্রিপারেশন করেছে তারা একই জিনিস করেছে, তারা সম্পূর্ণ সোশ্যাল মিডিয়া থেকে দূরে ছিল। তাদের ফোনে তখন না ছিল হোয়াটসঅ্যাপ ইনস্টল, না ছিল ফেসবুক ইনস্টল। হোয়াটসঅ্যাপ ইনস্টল থাকে তবু কম বেশি টুকটাক মেসেঞ্জারের জন্য, বা আমাদের সময় হোয়াটসঅ্যাপ ছিল কিন্তু অতটা বেশি মানে চালু ছিল না। ঠিক আছে, টুকটাক আমরা বেশিরভাগ কলেই কথা বলতাম আমরা যখন ছিলাম, হোয়াটসঅ্যাপ মানে তখন এসেছিল কিন্তু অতটা বেশি হোয়াটসঅ্যাপে লোকে মেসেজিং করতো না হয়তো। এখন যত বেশি হোয়াটসঅ্যাপটা বেশি লোকে মেসেজ করে, হোয়াটসঅ্যাপ রাখলে রাখতে পারো, কিন্তু বাকি সব সোশ্যাল মিডিয়া যা ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার যা যা আছে সেগুলো সব আনইনস্টল করে দাও। তোমার এখন কোনো দরকার নেই ফেসবুকে কী হচ্ছে দেখার, টুইটারে ট্রেন্ডিং কী দেখার। একবার ভালো করে প্রিপারেশন করে না, একে চাকরি পেয়ে না, তবে সব অ্যাপে তুমি যত ইচ্ছা সোশ্যাল মিডিয়া করো। ঠিক আছে, তখন তোমায় কেউ বারণ করবে না। কিন্তু এখন এগুলো থেকে ডিস্ট্র্যাক্ট যাতে না হও, সব থেকে ইজি ওয়ে আনইনস্টল করে দাও। ঠিক আছে, নিজের অ্যাকাউন্টকে ডিঅ্যাক্টিভ করে রেখে দাও। ঠিক আছে, যত ইন্টারেস্টিং যা কিছু ঘটুক তোমার দেখার কোনো দরকার নেই। এবার তুমি ধরো ইউটিউবে পড়াশোনা করছো, ইউটিউব খুললেও ইউটিউব অনেক তোমাকে ভিডিও ডিস্ট্র্যাক্ট করতে পারে, শর্টস তোমার ডিস্ট্র্যাক্ট করতে পারে। ঠিক আছে, তার জন্য কী করতে পারো, যদি তুমি ইউটিউব থেকে পড়াশোনা করো সবার আগে কী করবে, ইউটিউবে যে ভিডিওগুলো তুমি দেখবে আজকের দিনে ঠিক করে রেখেছো, বা যেই লেকচারগুলো পড়বে সেই লেকচারগুলো আগে থেকে ডাউনলোড করে রেখে দাও। ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করতে সবাই পারে মোটামুটি, তা বা ইউটিউবে তুমি দেখে নেবে ইউটিউবের ভিডিও কী করে ডাউনলোড করতে হয় তোমাকে দেখিয়ে দেবে। অফলাইন মোডে একটা ডাউনলোড করা যায়, অথবা ইউটিউব ডাউনলোডার প্রচুর অ্যাভেলেবেল আছে, যেখান থেকে তুমি ইউটিউবের ভিডিও ডাইরেক্ট কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। ঠিক আছে, তো ইউটিউব ভিডিও ডাউনলোড করার কোনো ব্যাপার নয়, সারাদিনে কী পড়বে তোমার প্রপার রুটিন থাকবে, সেই রুটিন অনুযায়ী তুমি ভিডিও ডাউনলোড করে নেবে, এবং ডাউনলোড করে নেওয়ার পরে তুমি ইন্টারনেট বন্ধ করে পড়াশোনা করবে। এবং পড়াশোনার সময় তুমি যদি বাড়িতে থেকে পড়াশোনা করছো, তুমি পারলে তোমার ফোনটা অফে রেখে দাও যদি তুমি ডাউনলোড করে নিয়ে থাকো। ঠিক আছে, বা এরোপ্লেন মোড অন করে দাও যদি তুমি ফোনে পড়ো, আর যদি ল্যাপটপে পড়ো ফোনটা অফ রেখে দাও। যদি তোমার খুব ইম্পর্টেন্ট কোনো কল আসে, ঠিক আছে, সেটা তোমাকে কেউ না পেলে তোমার বাবা মাকেও পাবে, যা বা তোমার ইম্পর্টেন্ট তোমাকে যে কল করতে পারে তুমি তাদেরকে তোমার বাবা মার নম্বরটা দিয়ে রেখে দেবে। তাহলে কী হবে, তোমাকে ধরো খুব দরকার, তোমাকে বারবার ফোন করছে পারছে না, তোমার ফোন সুইচ অফ, তাহলে তোমার বাড়িতে কল করবে, তোমার বাড়ির লোকে তখন তোমাকে ডেকে দেবে, এবং তোমার বাড়ির লোককে তুমি বলে রাখবে খুব ইম্পর্টেন্ট না হলে আমাকে ডাকতে না, কারণ আমি পড়াশোনা করছি। ঠিক আছে, এটা যদি হয় তাহলে দেখবে তুমি সোশ্যাল মিডিয়া থেকে অনেকটা দূরে থাকতে পারবে, এবং একটা ডিজিটাল ডিসিপ্লিন তুমি আনতে পারবে। ডাউনলোড করে রাখো এবং সেগুলোই তারপরে তুমি সারাদিন দেখো, তাহলে দেখবে তোমার বাকি যে কী হচ্ছে সোশ্যাল মিডিয়ায় কী হচ্ছে না হচ্ছে এইসব দিকে একেবারে নজর যাবে না। আর তোমার ফোনে যখন যদি মোবাইলেই দেখছো, মনে করো এরোপ্লেন মোডটা অন রেখে দেবে, তাহলে তোমার ফোনে ফোন আসবে না, বা নোটিফিকেশান আসবে না, কারণ মেসেজ আসবে না। মেসেজ আসা, ফোন আসা মানে ডিস্ট্র্যাকশন, এই ডিস্ট্র্যাকশন থেকে তুমি দূরে থাকতে পারো, এটুকু বলতে পারি। এই টিপসগুলো ফলো করো ইনিশিয়াল, দেখবে তুমি অনেকটা তোমার পারফরমেন্স বেটার করতে পারবে কয়েকদিনের মধ্যেই। 15 দিন বা 1 মাসে তুমি তোমাদের পার্থক্য কিন্তু দেখতে পারবে, তুমি দেখবে অনেক বেশি ডিসিপ্লিন হয়ে গেছো, অনেক বেশি আউটপুট তুমি নিতে পারছো। ঠিক আছে, এবার হয়ে গেল আমাদের ডিজিটাল ডিসিপ্লিন মেনটেন করলে নিজেকে সময় সেলফ মোটিভেটেড রাখবে। হ্যাঁ, আমি পারবই, আমাকে করতেই হবে, মানে আমি করবই। ঠিক আছে, আমার দ্বারা হবে না, এটা খুব ভালো স্টুডেন্টরাই পারে, এরকম কোনো ব্যাপার হয় না, যে পড়বে সেই পারবে। তুমি যদি না পড়ো, না চেষ্টা করো, তুমি কোনোদিনই পারবে না। এবং তুমি যদি প্রথম থেকে ডিমোটিভেটেড থাকো, কোনোদিনই পারবে না। তো প্রথমেই তুমি মেন্টালি নিজেকে প্রিপেয়ার রাখবে, আমি পারবই, আমার দ্বারা হবে, আমি এটা ক্লিয়ার করব। কী আছে এক্সাম, কোনো ব্যাপার না, আমি পড়বো, ভালো করে পড়বো, আমি ক্লিয়ার করব। ঠিক আছে, তোমার কাজ হচ্ছে শুধু ভালো করে পড়ে যাও এবং পজিটিভ মেন্টালিটি রাখা, কোনোদিনও নেগেটিভ ভাববে না যে আমার দ্বারা হবে না, আমি পারবো না। সবসময় ভাববে আমি পারবো, আমার দ্বারা হবে, আমি ভালোভাবে এক্সামটা ক্লিয়ার করবো। ঠিক আছে, কোনোদিনও ভাববে না এখানে কাট অফ ক্লিয়ার হবে তো এখানে না ওখানে ভরো। যেমন অনেকে আরআরবির জন্য কত কোশ্চেন আমাকে করে, স্যার কোন জোনে কাট অফ কম যাবে, কোন জোনে ভরলে ভালো হবে, ওসব তোমার ভাবার কথা নাই। তুমি যে কোনো একটা জোনে ভরো, ভালো করে পড়াশোনা করো, আমি আমি ভালোভাবে ক্লিয়ার করবো। ঠিক আছে, সবসময় মাথায় এটা থ্রেশহোল্ড সেট করে রেখে দেবে না যে আমি কাট অফে
চাকরিটা পাবো, কাট অফ ক্লিয়ার করে চাকরিটা পাবো। সবসময় একটু থিঙ্কিং হায়ার রাখবে, আমি টপ 10 টপ 20তে এই রিটেন এক্সাম ক্লিয়ার করবো, ঠিক আছে, আমি টপ করবো, মাথায় সেট করে রেখে দাও, আমি পুরো জোনের টপ করবো। যদি কেউ রেলের এক্সাম দিয়ে থাকো, পুরো মেন্টালি সেট করে দাও, টপ নাও করতে পারো, কিন্তু তোমার মেন্টালিটি হাই থাকে, তুমি গিয়ে হয়তো টপ 20 টপ 30-এ আসলে। তুমি মেন্টালিটি লো সেট করে রাখো যে আমি শুধু কাট অফটা ক্লিয়ার করলে আমার হয়ে যাবে, তাহলে তুমি দেখবে কাট অফটাও ক্লিয়ার করতে গিয়ে হিমশিম খাচ্ছ বা কাট অফটাও ক্লিয়ার করতে পারছো না। যখন তুমি থ্রেশহোল্ড ডাউন করে দেবে তখন মনে হবে ঠিক আছে আমি একটু দুটো টপিক হয়তো বাদ দিতে পারি, এইটুকু টপিক না পড়লে আমার কিছু হবে না। এরকম করতে করতে করে তুমি নিজেকে লিমিটের মধ্যে বেঁধে ফেলবে এবং তোমার তখন রিটেনও ভালো করে ক্লিয়ার হবে না। তো নিজের থিঙ্কিং সবসময় বড় রাখবে এবং আমি করবই, আমার দ্বারা হবে, এই মেন্টালিটি সবসময় রাখবে, ঠিক আছে। আর যেটা একটু আগেও বললাম, ঠিক আছে, পড়াশোনা মানে শুধু পড়ে যাওয়া না, পড়াশোনার 3টে পিলার আছে। প্রথমে তোমাকে পড়তে হবে, ভালো করে পড়বে, প্রপার পড়বে, যেই কনসেপ্টে পড়ছো ভালো করে পড়বে। নতুন টপিক তোমার যেটা মনে হচ্ছে, যেটা অনেকের ভয় পায় ইঞ্জিনিয়ারিং, বিশেষ করে ইঞ্জিনিয়ারিং অনেকের দেখেছি যখন পড়াশোনা শুরু করে দেয় ইঞ্জিনিয়ারিং, তো টেকনিক্যালে এত পড়া আমি পারবো না, পড়াশোনা করতে যায় না, ভয় পায়, বা কিছু উপর দিয়ে পড়ে এমসিকিউ বই পড়ে তার চেষ্টা করে। আমাকে অনেকেই জিজ্ঞাসা করে স্যার এতগুলো এমসিকিউ পড়ে গেলে হয়ে যাবে তো, এমসিকিউ বইটা কিনেছি এটা পড়লে হয়ে যাবে তো? ভাই এমসিকিউ পড়লে হবে না, এমসিকিউ তোমাকে চাকরি দেবে না, তোমাকে কনসেপ্ট পড়তে হবে। কনসেপ্ট যদি ভালো করে না পড়ো তুমি কোনো আজকের দিনে দাঁড়িয়ে অন্তত চাকরি পাবে না। এমসিকিউ পড়ে পাওয়ার চাকরির দিন সেটা শেষ হয়ে গেছে। এখন এমসিকিউ পড়ে এমসিকিউ মুখস্থ করে কিন্তু চাকরি অন্তত হয় না, এটুকু তোমাকে বলতে পারি। কনসেপ্ট ভালো করে পড়তে হবে, ভয় পেলে চলবে না, ঠিক আছে। যত কনসেপ্ট আছে ডিটেলসে পড়ো, ভালো করে পড়ো, নিজের হ্যান্ড রিটেন নোটস বানাও, বারবার বলি, কারণ টেকনিক্যাল সাবজেক্ট যারা টেকনিক্যাল এক্সাম দেবে এত বেশি সাবজেক্ট আছে, তুমি নিজের হাতে না লিখলে যখন তোমার 10টা-12টা সাবজেক্ট কমপ্লিট হবে, লোকের হ্যান্ড রিটেন নোটস দেখে তুমি সেই রিভিশন বা রিকল করতে পারবে না যত নিজের হাতের লেখা নোটসে পারবে। তো নিজের হ্যান্ড রিটেন নোটস বানাও, নতুন টপিক পড়তে একেবারে ভয় পাবে না, যেই টপিকটা তোমার যত বেশি কঠিন মনে হচ্ছে সেই টপিকটা তুমি তত বেশি করে পড়ো, ঠিক আছে, তত বেশি সময় ইনভেস্ট করো এবং সেই টপিকের কোশ্চেন তুমি তত বেশি প্র্যাকটিস করো, তাহলে দেখবে টপিকটা কিছুদিন পরে তোমার কাছে ইজি হয়ে যাবে। ভয় কাটাও, নতুন টপিক পড়ার ভয় কাটাও, যেটা কঠিন সাবজেক্ট সেটা পড়বো না, আমি পড়লে পারবো না এই ভয়টা কাটাও, তুমি সব পারবে, ঠিক আছে। তুমি যখন পড়েছো, গ্র্যাজুয়েশন করেছো, সেটা তুমি ইঞ্জিনিয়ারিং করে থাকো, অন্য কিছুতেই করে থাকো, যখন গ্র্যাজুয়েশন করেছো তুমি এই টপিকটাও পড়তে পারো, কারণ গ্র্যাজুয়েশন এই সিলেবাসের পার্টও এই টপিকটাই ছিল। গ্র্যাজুয়েশন যখন একবার পড়েছো, পাস করে গেছো, তুমি এখন এই টপিকটা পড়তে পারবে। টপিকটা পারবো না বলে কিছু হয় না, প্রথমেই নিজেকে বেঁধে ফেলবে না, ঠিক আছে, তুমি পড়লে তুমি পারবে। এবং তার সঙ্গে এটা হয়ে গেলো প্রপার রিভিশন আর প্র্যাকটিস, ঠিক আছে। তুমি যে সাবজেক্টটা পড়ছো, যে টপিকটা পড়ছো, প্রপার রিভিশন দেবে, ঠিক আছে। এবং প্রপার রিভিশন তুমি ধরো উইকলি এটা পড়লে, উইকলি একটা দিন তুমি ফিক্স করে নিতে পারো যে সারা সপ্তাহে যা পড়লাম সপ্তাহ শেষে আমি ভালো করে রিভিশন দেবো, বা প্রত্যেক দিনই যেটা উচিত পড়াশোনা শুরু করার আগে আগের দিন যেটা পড়েছিলাম আধা ঘন্টা 1 ঘন্টা রিভিশন দেওয়া নেওয়া, ঠিক আছে। এগুলো নিজের মধ্যে আনবে, প্রত্যেক দিন আধা ঘন্টা 1 ঘন্টা পারলে রিভিশন করবে, এবং সপ্তাহে একদিন, সপ্তাহে একদিন না হলেও 15 দিনে অন্তত একদিন, পুরো 15 দিনে বা 15 সপ্তাহে যা পড়লে সেটা ভালো করে রিভিশন দেবে, একদিন শুধু রিভিশনের পিছনে রাখবে, এবং পুরো মাসের শেষে 1 দিন বা 2 দিন পুরো মাসে যা পড়লে ওভারভিউ সেটা আবার রিভিশন দেবে, ঠিক আছে। এরকম করে প্রপার নিজের রিভিশনের একটা শিডিউল বানিয়ে নেবে। আমি আমার সঙ্গে যারা প্রিপারেশন করছে তাদেরকে একটা মোটামুটি শিডিউলের মধ্যে, রিভিশনের মধ্যে বলতে পারো, মানে শিডিউলের মধ্যে পড়াশোনা করার চেষ্টা করাচ্ছি, যারা এবার আরবি যেই 2025-এর জন্য আমার সঙ্গে প্রিপারেশন নিচ্ছে, ঠিক আছে। তোমরা চাইলে আমার সঙ্গে জয়েন হতে পারো, এখন আমি জয়েন করাচ্ছি। যদি প্রিপারেশন করতে হয় আমার সঙ্গে এখনই করবে, লেট করো না। লেট করলে কিন্তু পরে তুমি যতই চেষ্টা করো তুমি সেই জিনিসটা আর মানে রিকভার করতে পারবে না, কারণ যেই পড়াটা পড়তে 7-8 মাস লাগে সেটা তুমি 4 মাস পরে নোটিফিকেশন বের হওয়ার পরে কোনোদিনও ভালো করে কমপ্লিট করতে পারবে না, তুমি আগে থেকে রেডি না থাকো, ঠিক আছে। যদি প্রিপারেশন করতে হয় আমার সঙ্গে করতে হবে, কোনো ব্যাপার না, আমার সঙ্গে করতে হলে আমাকে টেলিগ্রামে মেসেজ করো, আমার টেলিগ্রাম আইডি ERRBSSC, কিন্তু আমার সঙ্গে করতে হবে কোনো ব্যাপার নয়, তুমি যেখান থেকে খুশি করতে পারো। মেন কথা এখন থেকেই ভালো করে ফোকাস হয়ে পড়াশোনা করো, প্রপার নিজের প্ল্যান বানাও, ঠিক আছে, কী করে প্র্যাকটিস করবে, কী করে রিভিশন করবে, ঠিক আছে, কী করে পড়বে, ঠিক আছে। রিভিশন হয়ে গেল, প্র্যাকটিস বলতে কোথা থেকে প্র্যাকটিস করবে, তোমরা টেস্ট সিরিজের মধ্যে প্র্যাকটিস করতে পারো, অথবা তোমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার প্র্যাকটিস করতে পারো। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার বা টেস্ট সিরিজ যখনই তোমরা করবে, বিশেষ করে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার, কোনোদিনও কোশ্চেন অ্যান্সার এরকম দেখবে না, তুমি পুরো কোশ্চেন ধরবে, নিজে যা কনসেপ্ট পড়েছো থিওরি বই থেকে সেই হিসেবে অ্যান্সার করবে, তারপরে অ্যান্সার মেলাবে ঠিক কি ভুল। যদি তোমার মনে হয় অ্যান্সারটা তুমি ঠিক করেছিলে, বাট অ্যান্সার অন্য কিছু দেওয়া আছে, তোমার কনসেপ্ট ম্যাচ করছে না, কোনোদিনও যে বইতে অ্যান্সারটা দেওয়া আছে সেই অ্যান্সারটা মুখস্থ করতে যাবে না, তুমি তোমার থিওরি খাতা উল্টে দেখবে, যেটা তুমি লিখেছিলে, যে আমি থিওরিটা ভুল লিখেছি না ভুল বুঝেছি, কারণ আমার অ্যান্সার ম্যাচ করছে না কেন। যদি তোমার থিওরি খাতা দেখো ঠিক আছে, তুমি যে অ্যান্সারটা দিয়েছিলে, বাট তোমার ভুল আছে বইতে, তুমি বইয়ের অ্যান্সারটা পড়তে যাবে না, তুমি যে কনসেপ্টটা পড়েছো সেটাই পড়ো। দরকার হলে তুমি যে টিচারের কাছে পড়েছো সেই টিচারের সঙ্গে তুমি আবার কনসাল্ট করে নাও, স্যার আপনি এটা পড়েছিলেন, আমি এই অ্যান্সারটা করেছি, কিন্তু বইতে এই অ্যান্সার দেওয়া আছে, কোনটা ঠিক হবে, বইয়ের অ্যান্সারটা তো ভুল, স্যার কেরকম করে বলে, স্যার বইয়ের অ্যান্সারটা তো ভুল, তাহলে দেখবে স্যারই বলে দেবে ভুল,
ঠিক আছে? তো কোনোদিনও বইয়ের অ্যান্সার মুখস্থ করতে যাবে না। বইয়ের অ্যান্সার মুখস্থ করতে গেলে তুমি কিন্তু নিজেকে বেঁধে ফেলছো, তুমি অ্যান্সার মুখস্থ করে পড়ার অ্যাপ্রোচে চলে যাচ্ছ। এরকম করে পড়লে তুমি কিন্তু সেই অ্যাভারেজ স্টুডেন্ট হয়ে রয়ে যাবে, কোনো সেটাকে ওভারকাম করতে পারবে না এবং তোমার সিলেকশন ওই 2, 3, 4 নম্বরের জন্যই রয়ে যাবে। তো প্র্যাকটিস করবে, টেস্ট সিরিজ দেবে এবং প্রপার এইভাবে অ্যানালাইসিস করবে। অ্যানালাইসিসটা প্রপার দরকার। টেস্ট সিরিজ কী করে দেবে এবং কী করে অ্যানালাইসিস করবে সেই নিয়ে আমার চ্যানেলে অলরেডি আমি আগের বছর অনেক ভিডিও বানিয়েছিলাম, 2-3টে ভিডিও। যদি তোমরা চাও আরও ভিডিও বানাতে এই বছর, তাহলে তোমরা নিচে কমেন্ট করো টেস্ট সিরিজ এবং টেস্ট সিরিজ অ্যানালাইসিসের উপর ভিডিও বানাতে। তোমরা যদি কমেন্ট করো, আমি তাহলে টেস্ট সিরিজের উপরও একটা নতুন ভিডিও তোমার জন্য বানিয়ে পাবলিশ করে দেবো। ঠিক আছে? তো এই 2-3টে জিনিস তোমরা ফলো করো, তোমরা দেখবে কয়েক মাস পরেই তোমাদের মধ্যে একটা হিউজ ডিফারেন্স দেখতে পারবে। আর উইকলি আর মান্থলি রিভিশন যেটা বলছি সেটা অবশ্যই তোমরা ফলো করবে। ঠিক আছে? তো ভিডিওটা আর বেশি বড় করবো না। ঠিক আছে? তো ভিডিওটা যদি তোমাদের মনে হয় হেল্পফুল মনে হয়ে থাকে এবং মোটিভেটেড মনে হয়ে থাকে, তাহলে অবশ্যই এই ভিডিওটা তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো, যারা ডিমোটিভেট হয়ে যাচ্ছে, যারা পড়াশোনা মাঝখানে ছেড়ে দিচ্ছে, পড়াশোনা ভালো করে করছে না। ভিডিওটা দেখে যদি তারা একটু মোটিভেশন ফিল করে এবং পড়াশোনার মধ্যে ফেরে, আমি চাই প্রত্যেকটা ছেলে যারা পড়াশোনা করছে, বিশেষ করে প্রত্যেকটা বাঙালি ছেলে, তারা যেন পিছিয়ে না পড়ে। ঠিক আছে? দেখবে আমাদের পাশের স্টেট বিহার বা ঝাড়খণ্ডের ছেলেরা, তারা পড়াশোনার পিছনে অনেক বেশি ডেডিকেটেড, তারা কিন্তু হার মানে না, তারা পড়ে যায়। সেই জন্য বিভিন্ন স্টেটে, যত স্টেটে যত এক্সাম হয়, সব এক্সামে দেখবে আমাদের পাশের স্টেটের ছেলেরা কিন্তু আছে কমন। আমাদের পশ্চিমবঙ্গে অনেক এক্সাম আছে, সেন্ট্রালের এক্সাম আছে, সেন্ট্রালের যে পোস্টগুলো আছে, দেখবে আমাদের বিহার বা ঝাড়খণ্ডের ছেলেরা অনেক ভর্তি। কেন ভর্তি? তারা পড়াশোনায় ডেডিকেশন দিয়ে করেছে। ঠিক আছে? ওই মানে এরা বিহারিরা আমাদের চাকরি খেয়ে নিচ্ছে, আমাদের স্টেটে কেন ঢুকবে, এইসব মেন্টালিটি রাখলে হবে না। ঠিক আছে? আমরা পারছি না, আমরা কোথাও ল্যাক করছি, আমরা হার মেনে নিচ্ছি, সেই জন্য ওরা সুযোগ পাচ্ছে না ঢোকার। বহিরাগতরা কখন ঢোকে? যখন আমরা ফেল করে যাই, আমরা পারি না। ঠিক আছে? তারা ঢুকতে পারছে কারণ আমরা সুযোগ করে দিচ্ছি। আমরা যদি নিজেদের বেস্টটা এতটা স্ট্রং করি, আমরা যদি নিজেদের এত ভালো প্রিপারেশন করে ফেলি, তাহলে দেখবে বাইরের স্টেটের ছেলেরা তো ঢুকতে সাহস পাবেই না। পাশের স্টেটের ছেলেরা আমাদের রাজ্যে ফর্ম ফিল আপ করবে না, বরঞ্চ আমাদের ছেলেরা পাশের স্টেটে ঢোকার চেষ্টা করবে। উল্টোটা হয়ে যাবে। এখন সবাই বলে যে বিহার ঝাড়খণ্ডের ছেলেরা সব স্টেটে চাকরি খেয়ে নেয়, তখন আমরাই যদি পড়াশোনা করে নিজেদেরকে স্ট্যাবলিশ করি, ঠিক আছে, তাহলে দেখবে কয়েক বছর পরে হয়তো আমাদেরকে নিয়েই বলে পশ্চিমবঙ্গের ছেলে মেয়েদের আমরা ফর্ম ফিল আপ করতে পারি, আমাদের রাজ্যে চাকরি খেয়ে নিচ্ছে। ঠিক আছে? তো নিজেদেরকে চেঞ্জ করতে, নিজেদেরকে স্ট্রং করতে হবে। পাশের রাজ্যকে ব্লেম দিলে হবে না যে ওরা আমাদের চাকরি খেয়ে নিচ্ছে। নিজেদেরকে এতটা রেডি করতে হবে পাশের রাজ্যের ছেলেমেয়েরা ভয়তে আমাদের রাজ্যে ফর্ম ফিল আপ না করে এবং আমরা তাদের রাজ্যের চাকরি কিছু দখল করে নিতে পারি। সেই মেন্টালিটি রাখবে এবং সেইভাবে পড়াশোনা করো, কোনো ভয় পাবে না পড়াশোনার সময়। ঠিক আছে? যদি তুমি হার মেনে নাও, তাহলে তুমি কিন্তু হেরে গেলে, প্রথমেই হেরে গেলে। এই মেন্টালিটি রাখা চলবে না। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলে তোমাদের বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো এবং নিচে কমেন্ট করে জানাও আর কী কী টপিক রয়েছে তোমরা ভিডিওটা পেতে চাও। ঠিক আছে? আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। টাটা।